নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত বাংলার শিক্ষা ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমি শ্রীলা বিশ্বাস, বেথুন কলেজিয়েট স্কুলের সহশিক্ষিকা, রসায়ন বিভাগের। আজ আমরা ক্লাস 9 এর পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করব। চলো ক্লাস 9 শুরু করি। ক্লাস 9 পরমাণুর গঠনের এই দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব যে পরমাণুর গঠন কেমন হয়, মানে পরমাণুর গঠন বলতে তো পরমাণুকে দেখতে কেমন হয়, পরমাণুকে দেখতে কেমন হয় সেই নিয়ে বিভিন্ন বিজ্ঞানী কিভাবে তাদের যে বক্তব্য, তাদের যে পরীক্ষা সেটা আমাদের সামনে উপস্থাপন করেছিলেন। দেখো, প্রথম পর্বে আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি যে পরমাণুর মধ্যে থাকা যে তিনটে আদিকণা, যে তিনটে ফান্ডামেন্টাল পার্টিকেল, একটা প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন, এদের কিভাবে আবিষ্কার হয়েছিল সে সম্পর্কে আমরা প্রথম পর্বে আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করবো যে বিজ্ঞানীরা এই যে এদের আবিষ্কারের পর তারা কিভাবে পরমাণু গঠিত হয়, পরমাণু কিভাবে দেখতে হয় সেটা নিয়ে কথা বললেন। তো প্রথমেই যার কথা বলবো তিনি হচ্ছেন বিজ্ঞানী জে জে থমসন। মনে রাখবে, জে জে থমসন যে সময় তার পরমাণুর মডেল দিয়েছিলেন সে সময় নিউট্রন আবিষ্কার হয়নি। তোমাদের আগের ক্লাসেই আমি বলেছিলাম যে ইলেকট্রন এবং প্রোটন পরপর আবিষ্কার হয়েছিল, কিন্তু তৃতীয় কণা যার কোনো চার্জ নেই সেই কণাকে আবিষ্কারের জন্য সময় লেগেছিল। তো তার মাঝে যখন ইলেকট্রন এবং প্রোটন আবিষ্কার হয়ে গেছে, তার মাঝেই বিজ্ঞানী জে জে থমসন তার পরমাণুর মডেলটি সবার সামনে এনে উপস্থাপন করেন। কি ছিল সেই মডেলে দেখো, তিনি বললেন যে পরমাণুর মধ্যে একটা চাকতির মতন অত্যন্ত এরকম যদি গোলাকার একটা চাকতি ভাবি যদি পরমাণুকে, তাহলে পরমাণুর মধ্যে এই পুরোটাই পজিটিভ কণা দিয়ে এটা তৈরি, মানে একটা চাকতি যেটা পুরোটাই পজিটিভ কণা দিয়ে তৈরি। তার মাঝখানে ইলেকট্রনগুলো এভাবে এমবেডেড বা ইলেকট্রনগুলো এভাবে রাখা থাকে। তাহলে কি বললেন তিনি বললেন পজিটিভ কণা চারদিকে ছড়িয়ে থাকে, পুরো পজিটিভ কণা দিয়েই এই পুরো জায়গাটা তৈরি, তার মাঝখানে ইলেকট্রনরা এভাবে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত ভাবে আছে। এবং পরমাণুর মধ্যে প্রোটন এবং ইলেকট্রন একই সংখ্যায় থাকে বলে পরমাণু হয় নিস্তড়িত। তার এই যে মডেল, এই মডেলকে আমরা পাম্পুডিং মডেল অথবা ওয়াটারমেলন মডেলও বলে থাকি। কারণ ওয়াটারমেলন বা তরমুজের মধ্যে এই যে লাল অংশটি, এটি যদি জে জে থমসনের ভাষায় এটা যদি পজিটিভ চাকতি হয়, তাহলে এর যে কালো বীজগুলো সেগুলো কি বলবো, সেগুলোকে বলবো ইলেকট্রন। বা পাম্পুডিং মডেলের মধ্যে রাখা যে কিশমিশ কাজুগুলো, সেগুলো যদি ইলেকট্রন হয় তাহলে পুরো বাকি জায়গাটা যেটা রয়েছে সেটা হচ্ছে পুরোটাই প্রোটন দিয়ে গঠিত। এই যে পরমাণুর মডেল বা পাম্পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেল যেটাই বলি না কেন, এই জে জে থমসনের মডেলটি সার্বিকভাবে গৃহীত হয়েছিল সেই সময়। সবাই মনে করতে শুরু করেছিল যে তাহলে পরমাণু বোধহয় এরকমই দেখতে। কিন্তু বেশ কিছু বছর পর বিজ্ঞানীদের মনে যখন খটকা লাগে যে পুরোটাই বোধহয় পরমাণুর যে প্রোটনগুলো, পরমাণুতে থাকা যে প্রোটনগুলো, তারা বোধহয় এভাবে ছড়িয়ে ছিটিয়ে নেই, এভাবে বোধহয় নয়। বিজ্ঞানী রাদারফোর্ড তিনি কি করলেন, সে সময় একটা পরীক্ষা করলেন, এবং সেই পরীক্ষাটা, সেটাও একটা বিখ্যাত পরীক্ষা, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার আগে তোমাদের আরো একজনের নাম বলবো, তিনি হচ্ছেন হেনরি বেকারেল। বিজ্ঞানী বেকারেল তিনি তখন ইউরেনিয়াম নিয়ে কাজ করছিলেন। ইউরেনিয়াম মৌলের একটি লবণ নিয়ে তিনি কাজ করছিলেন। সেই লবণটির নাম হচ্ছে পটাশিয়াম ইউরেনিল সালফেট, তোমরা বইতে পাবে নামটা। এবার তিনি খেয়াল করলেন যে এটা থেকে কন্টিনিউয়াসলি একটা অদৃশ্য রশ্মি নির্গত হচ্ছে, দ্রুত বেগে একটা অদৃশ্য রশ্মি নির্গত হচ্ছে। বেকারেল এর নাম দিলেন বেকারেল রশ্মি। পরবর্তীকালে এই রশ্মিটির নাম পরিবর্তন করে রাখা হলো তেজস্ক্রিয় রশ্মি বা রেডিও অ্যাক্টিভ রে। পরবর্তীকালে দেখা গেছে যে শুধু ইউরেনিয়ামই নয়, ইউরেনিয়াম ছাড়াও আরো কিছু মৌল আছে যাদের মধ্যে থেকে সবসময় স্বতঃস্ফূর্তভাবে এই রশ্মিটি, এই তেজস্ক্রিয় রশ্মিটি নির্গত হয়। যে যে মৌলদের ক্ষেত্রে এই ঘটনা ঘটে তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় মৌল, এবং এই যে সার্বিকভাবে এই ঘটনাটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। পরবর্তীকালে মাদাম কুরি, পিয়ের কুরি, আর্নেস্ট রাদারফোর্ড, লিলার্ড ইত্যাদি এই বিজ্ঞানীরা এটা নিয়ে আরো কাজ করেন, এই তেজস্ক্রিয় রশ্মি নিয়ে, যেটা থেকে তারা এটা দেখান যে তেজস্ক্রিয় রশ্মি আসলে একটি মাত্র রশ্মি নয়, একটি মাত্র কণার রশ্মি নয়। এর মধ্যে 3 ধরনের রশ্মি থাকে। একটা হলো আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি। আলফা রশ্মি হচ্ছে, যদি প্রথমে আলফা রশ্মিকে ভাবি, তাহলে আলফা রশ্মি হচ্ছে আলফা রশ্মি
2 একক ধনাত্মক চার্জ বিশিষ্ট হিলিয়াম কণাকে বোঝায়। এর মানে কি? এর মানে হচ্ছে হিলিয়াম +2 চার্জ। দেখো তোমরা জানো হিলিয়ামের মধ্যে কি আছে? প্রোটন আছে দুটো, ইলেকট্রন আছে দুটো এবং নিউট্রন আছে দুটো, ঠিক আছে? এবার এই ইলেকট্রন দুটোকে যদি বের করে নিয়ে যাওয়া হয় তাহলে হিলিয়ামের চার্জ কি হয়? +2 চার্জ। সেটাকেই বলা হচ্ছে আলফা কণা, ঠিক আছে? আলফা কণার পরে আসবো বিটা রশ্মি। বিটা রশ্মি তৈরি হয়েছে নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রন নিয়ে, এবং গামা রশ্মি, মনে রেখো গামা রশ্মির মধ্যে কোনো চার্জ পার্টিকেল নেই। এটা হচ্ছে পুরোটাই একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি সম্পর্কে এটুকুই তোমরা আপাতত জানবে। ক্লাস 10-এ উঠে আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এখান থেকে এই কথাটা কেন আসলো? এই যে আলফা রশ্মি বা এই যে হিলিয়াম কণার স্রোত, একে নিয়ে পরবর্তীকালে বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণের পরীক্ষা করলেন। সেটা একটা দারুণ ইন্টারেস্টিং পরীক্ষা, সেটা আমরা এবার একটু দেখে নেব। দেখ, এই রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার করানোর সময় আগে তোমাদেরকে শুরু করবো যে এক্সপেরিমেন্টাল সেটআপটা উনি কি করেছিলেন সেটা আগে দেখো। দেখো এখানে একটা সীসার বাক্স রয়েছে, সেই বাক্সের মধ্যে একটা, ওই যে তোমাদের একটু আগেই বলেছিলাম যে কিছু কিছু মৌল রয়েছে যারা তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে, তারই মধ্যে একটা তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে এরকম একটা মৌলকে উনি এখানে রেখেছিলেন। এবার সেই তার সামনে রাখা হয়েছিল একটা সোনার পাত, সোনার একটা খুব পাতলা পাত ব্যবহার করা হয়েছিল। এবার এই যে পুরো জিনিসটা চারপাশে রাখা হয়েছিল জিঙ্ক সালফাইড দ্বারা প্রলিপ্ত একটা ফ্লোরোসেন্ট স্ক্রিন। কেন এই স্ক্রিন রাখা হয়েছিল? উল্টো দিক থেকে যদি দেখা যায় যে এখান থেকে এখানে কোনো পার্টিকেল আসে, তাহলে তারা ওই ফ্লোরোসেন্ট স্ক্রিনের মধ্যে একটা একটা করে স্পার্কল তৈরি করবে, একটা করে স্ফুলিঙ্গ তৈরি করবে। তাহলে আমরা এই আলফা রশ্মির গতিপথটাকে বুঝতে পারবো। এই পুরো সেটআপটাকে তিনি এবার একটা বায়ু নিরুদ্ধ কাঁচ নলের মধ্যে রেখেছিলেন। বোঝা গেল? তাহলে কি দেখলাম আমরা দেখলাম যে একটা আলফা কণা সোর্স রয়েছে, একটা সোনার পাত রয়েছে, তার চারদিকে জিঙ্ক সালফাইড প্রলিপ্ত একটা স্ক্রিন রয়েছে, এবং এই পুরো সেটআপটা রয়েছে কার ভেতরে? এটা পুরোটাই একটা কাঁচ নলের মধ্যে রয়েছে। এটা ছিল তার এক্সপেরিমেন্টাল সেটআপ। যে ভাবনা থেকে রাদারফোর্ড এই এক্সপেরিমেন্টটা করেছিলেন সেটা কিরকম একটু বলি তোমাদের। দেখো, পাম্পুডিং মডেল অলরেডি তখন জে থমসন বলে দিয়েছেন। তাহলে পাম্পুডিং মডেল অনুযায়ী যে চাকতিটা, এই যে একটা পরমাণুকে যদি আমি একটা চাকতি ভাবি, তাহলে সেটা পুরোটাই পজিটিভ তড়িৎ গ্রস্ত। তাহলে এবারে যে সোনার পাত যেটা নেওয়া হয়েছে, সোনার যে ফয়েলটা নেওয়া হয়েছে, সেটা তো বললাম তোমাদের যে ভীষণ পাতলা একটা পাত, যার বেধ হচ্ছে 0.0004 মিলিমিটার, ভীষণই পাতলা। তাহলে সেটা কি দিয়ে তৈরি? সেটা জে থমসনের মত অনুযায়ী পুরোটাই তার মধ্যে প্রোটন ছড়িয়ে আছে, তাই তো? প্রোটন দিয়েই ওই পুরো জায়গাটা ভর্তি, মাঝে মাঝে কিছু ইলেকট্রন রয়েছে। এবার রাদারফোর্ড এই সোনার পাতের উপরে, তাহলে যখন আলফা কণা তোমাদের একটু আগেই বলেছি যে সেটা একটা পজিটিভ কণার স্রোত, আবার প্রোটন সেটা নিজেও একটা পজিটিভ কণা। তাহলে এই দুটো পজিটিভ কণা যখন পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে, অর্থাৎ এখান থেকে যখন আলফা কণা এর উপরে এসে পড়বে, তাহলে সবটাই কিভাবে যাওয়া উচিত? এখানে ধাক্কা খেয়ে এপাশে স্ক্রিনে চলে আসা উচিত। এপাশে যে জিঙ্ক সালফাইড প্রলিপ্ত যে স্ক্রিনটা, সেই স্ক্রিনের মধ্যে এসে ধাক্কা খাওয়ার কথা ছিল। কিন্তু রাদারফোর্ডের এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা তা বলে না, বরঞ্চ বলে তিনি দেখতে পেলেন কি? তিনি দেখলেন যে বেশিরভাগ কণাই কোন রকম বিক্ষেপণ ছাড়াই স্ক্রিনের এই যে অঞ্চলটা, সেই অঞ্চলে সরাসরি ছুটে গিয়ে ধাক্কা খেলো। তার মানে এখানে আমার সোর্স, এখানে আমার সোনার পাত, এখানে স্ক্রিন। সোর্স থেকে আলফা পার্টিকেল এলো, কোনো রকম ধাক্কা খেলো না, সোজা চলে গেল। মানে তুমি একটা বল নিয়ে খেলছো, তোমার সামনে একটা দেওয়াল রয়েছে, প্রতিবার যখন তুমি দেওয়ালে বলটাকে ছুড়বে, তখন দেওয়ালেতে আঘাত পেয়ে বলটা তোমার কাছেই ফেরত আসবে। কিন্তু যদি দেওয়ালটা না থাকে মাঝখানে, তাহলে তুমি যতবার বল ছুটবে ততবার বলটা তো দূরে গিয়ে পড়বে, বলটা তো তোমার কাছে আর ফেরত আসবে না। ঠিক সেই ঘটনাটা ঘটলো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার ক্ষেত্রে। আলফা কণাগুলো কোনো রকম কোনো বিক্ষেপিত না হয়ে সোজাসুজি গিয়ে উল্টো দিকের দেওয়ালে গিয়ে ধাক্কা খেলো। আর কি হলো? খুব কম সংখ্যক কিছু আলফা কণা, তারা কি হলো? তারা এপাশে আর এপাশে দুদিকে বিক্ষেপিত হলো। খুব কম সংখ্যক আলফা কণা, আরো কম সংখ্যক আলফা কণা যারা যেদিক থেকে এসেছিল সেই দিকেই ফিরে গেল। এবং এই
এই যে ফিরে যাওয়া মানে 180 ডিগ্রিতে ফিরে যাওয়া, সোজা গেল এবং 180 ডিগ্রিতে ফিরে এলো, এই কণার সংখ্যা কত ছিল সেটাও রাদারফোর্ড বলেন যে 20,000-এ একটা, এতটাই কম পরিমাণে কণা তারা ফেরত চলে এলো। বেশিরভাগই তো ফেরত চলে আসার কথা ছিল, কিন্তু দেখা গেল যে 20,000-এ একটা কণা তারা ফেরত আসছে। তাহলে পর্যবেক্ষণ, 3টে পর্যবেক্ষণ আমরা মাথায় রাখবো। 1 নম্বর পর্যবেক্ষণ হচ্ছে সমস্ত কণা, আলফা কণা, তারা কি হয়েছে, তারা বেশিরভাগ, বা সমস্ত না বলে বলা ভালো বেশিরভাগ আলফা কণা তারা ফুল স্ক্রিনে গিয়ে ধাক্কা খেলো। 2-1টি যারা সামান্য কোণে বেঁকে গেল, এবং 20,000-এ একটি মাত্র কণা সে যে পথে গিয়েছিল সেই পথে ফেরত এলো। এবার সিদ্ধান্ত নেবার পালা। রাদারফোর্ড কি সিদ্ধান্ত নিলেন, এখানেও একটা ছবি আছে দেখো, সেটাও তোমরা দেখতে পারো। এভাবে কণাটা, আলফা কণা গেছে, গিয়ে বেশিরভাগ কণাগুলোই দেখো ছোট ছোট করে, এখানে যে ছবিটা রয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ রেগুলো এভাবে চলে গেছে। কিছু কণা তারা এভাবে ফেরত এসেছে, আর একটা 20,000-এ একটা তারা একদম 180 ডিগ্রিতে ফেরত চলে এসেছে। এখান থেকে রাদারফোর্ড কি সিদ্ধান্ত নিলেন? রাদারফোর্ডের প্রথম সিদ্ধান্ত ছিল পরমাণুর বেশিরভাগ জায়গায়, বেশিরভাগ অঞ্চলই ফাঁকা। পরমাণুর বেশিরভাগ অঞ্চলই ফাঁকা, যেটা জে জে থমসন বলেননি। তিনি বলেছিলেন পরমাণুটা পুরোটাই পজিটিভ কণা দ্বারা গঠিত। রাদারফোর্ড বললেন না, তা নয়, পুরোটা পজিটিভ কণা দ্বারা গঠিত নয়। কেবলমাত্র মাঝখানে কোনো একটা পরমাণু, তার মাঝখানে, তার কেন্দ্রে দেখা যাবে যে পরমাণুর যাবতীয় ভর এবং পজিটিভ চার্জ ঘনীভূত হয়ে আছে। তিনি এই জায়গার নাম দিয়েছিলেন কেন্দ্রক বা নিউক্লিয়াস। এবার যেহেতু সোনার পাতের মধ্যে যে প্রোটনগুলো রয়েছে, সেই প্রোটনগুলো তারাও অনেকটা পরিমাণে রয়েছে, এবং আলফা কণা সেখানে যাচ্ছে, আলফা কণা পজিটিভ চার্জ নিয়ে সেখানে যাচ্ছে। তাহলে ওই নিউক্লিয়াসের যে পরিধি, যে ওই যে নিউক্লিয়াসের যে জায়গাগুলো, নিউক্লিয়াস কোথায় অবস্থিত বললেন রাদারফোর্ড বললেন যে পরমাণু ঠিক মাঝখানের যে অঞ্চল, সেখানে ভর এবং পজিটিভ চার্জ কেন্দ্রীভূত হয়ে আছে। কেমন? তাহলে এইবার এই পরমাণুর যদি মাঝের জায়গাতে, এইখানে যদি এটাকে যদি কেন্দ্রক বা নিউক্লিয়াস বলা হয়, তাহলে এর আশেপাশের অঞ্চল দিয়ে যে আলফা কণাগুলো গেছিল তারা সামান্য পরিমাণে বিক্ষেপিত হয়েছিল, কারণ চারপাশটা, একটা নিউক্লিয়াসের চারপাশে তার তো একটা পজিটিভ চার্জ যেহেতু রয়েছে, তার একটা এফেক্ট থাকবে। তো সেইখানে এর পাশাপাশি অঞ্চল দিয়ে যে আলফা কণারা যাবে তারা সামান্য কোণে বিক্ষেপিত হবে। এই বিক্ষেপণের মাত্রা নির্ভর করবে যে নিউক্লিয়াসের কত কাছাকাছি তারা গেছে। যদি নিউক্লিয়াসের আরো কাছাকাছি যায় তাহলে আরো বিক্ষেপণ হবে, যদি নিউক্লিয়াসের আরো কাছাকাছি যায় তাহলে বিক্ষেপণের মাত্রা আরো বৃদ্ধি পাবে। কিন্তু এমন 20,000-এ একটা, বা বলা যায় যে অতি সামান্য কণা যারা, অতি সামান্য পার্টিকেল যারা কিনা এইভাবে গেছে, অর্থাৎ সরাসরি নিউক্লিয়াসের কাছাকাছি যেতে পেরেছে, নিউক্লিয়াস যেখানে রয়েছে সেই সরল রেখাতেই যারা গেছে, তারা কি হয়েছে, তারা ফেরত এসেছে। আর ইলেকট্রন, তার ভর এতই নগণ্য যে তারা থাকার কারণে আলফা কণার কোন রকম কোনো বিক্ষেপণ ঘটেনি। ঠিক আছে? এবার তোমাদের একটা প্রশ্ন থাকতেই পারে যে আচ্ছা, নিউক্লিয়াসের সাথে কি আলফা কণা ধাক্কা খেয়ে ফেরত এলো? নিউক্লিয়াসের কাছাকাছি এই যে সোনা নেওয়া হয়েছিল, যে সোনার পরমাণু নেওয়া হয়েছিল, তার তো নিউক্লিয়াস আছে, তার সেই নিউক্লিয়াসে কি আলফা পার্টিকেল ধাক্কা খেয়েছিল? ধাক্কা খেয়ে কি ফেরত এলো? উত্তর হচ্ছে না। এটা একটা তীব্র পজিটিভ তড়িৎধর্মী, এবং আলফা যে যাচ্ছে সেও একটা পজিটিভ তড়িৎধর্মী। ঠিক আছে? এবার কি হয়, তীব্র ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন, তোমরা স্থির তাড়িতিক আকর্ষণ বল শুনেছ, স্থির তাড়িতিক বিকর্ষণ বলও হয়। কোথায় হয়? যখন দুটো সমজাতীয় আয়ন পরস্পরের কাছাকাছি আসে। এখানে দুজনেই পজিটিভ তড়িৎগ্রস্ত। তাহলে ওই পজিটিভ তড়িৎগ্রস্ত নিউক্লিয়াসের কাছাকাছি যখন আলফা কণা এসেছে, তখন সে তীব্রভাবে বিকর্ষণ অনুভব করেছে এবং অর্ধেক রাস্তা থেকে ফেরত গেছে, কাছাকাছি আসতে পারেনি। এই যে ডিস্টেন্সটা, এটা বলা হয় যে 10 টু দি পাওয়ার -14 মিটার, এই অবধি আলফা কণা আসতে পারে, তারপরেই সে কি করবে, ব্যাক করবে। কেমন? সেখান থেকে এবারে যেটা ঘটনা ঘটলো, রাদারফোর্ড তার পরমাণু মডেলটি স্থাপন করলেন। সেই পরমাণু মডেলে কি বললেন? তিনি বললেন, অলরেডি যে কথাগুলো উনি বলেছিলেন সেই কথাগুলো আমরা আবার একবার বলবো, যে পরমাণুর মাঝখানে যে কোনো পরমাণুর যে মধ্যবর্তী অঞ্চল, সেই মধ্যবর্তী অঞ্চলে বা কেন্দ্রে কি থাকে? কেন্দ্রে ওই পরমাণুর যাবতীয় ভর এবং পজিটিভ আধান ওই জায়গাতেই কেন্দ্রীভূত থাকে। এই জায়গাটার নাম কি বলেছে? নিউক্লিয়াস। তোমরা মনে রেখো যে যখন রাদারফোর্ড
তার পরমাণু মডেলটি দেন তখনও কিন্তু নিউট্রন আবিষ্কার হয়নি। সেই জন্য নিউক্লিয়াসে প্রোটন ছাড়া নিউট্রনের থাকার কথা তখনও ভাবা হয়নি। কেমন? তাহলে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে? পজিটিভ তড়িৎধর্মী প্রোটন অবস্থান করছে। ঠিক আছে, এবার এটা হচ্ছে নিউক্লিয়াসের এমন একটা জায়গা যেটাকে উনি বললেন নিউক্লিয় অঞ্চল। আরেকটা অংশ হচ্ছে নিউক্লিয়াসের বাইরের অঞ্চল, যেটা নিউক্লিয় বহির্ভূত স্থান বলতে পারি, বা বলতে পারি ইলেকট্রন মহল। এই ইলেকট্রন মহলে কারা থাকে? ইলেকট্রন থাকে, যারা কিছু সমকেন্দ্রিক বৃত্তীয় পথে, মানে এরকম গোলাকার বৃত্তীয় পথে তারা নিউক্লিয়াসকে ঘিরে অবিরাম ঘুরে যায়। ঠিক আছে, এটা ছিল রাদারফোর্ডের অ্যাটমিক মডেল। তার সাথে সাথে উনি আরো একটা কথা বললেন যে এই পরমাণুটা স্থায়ী হয় কিভাবে। উনি বললেন যে পরমাণুর মধ্যে এই যে পজিটিভ চার্জ বা এই যে প্রোটন, তার পাশে গোলাকার বৃত্তাকার পথে ইলেকট্রন যখন ঘুরে বেড়ায় বা রোটেট করে, সেই সময় এদের প্লাস চার্জ এবং মাইনাস চার্জের মধ্যে কাজ করে তীব্র তড়িৎ আকর্ষণ বল, স্থির তড়িৎ আকর্ষণ বল এপাশে কাজ করে। আর ইলেকট্রনটা নিজে বাইরের দিকে একটা অপকেন্দ্র বল, এটাকে বলা হয় অপকেন্দ্র বল, অপকেন্দ্র বল কাজ করে। এবার এই অপকেন্দ্র বলটা তোমাদেরকে একটু বলি, তোমরা বুঝতে পারবে। ধরো একটা ছোট্ট পাথর নিয়েছো, সেই পাথরটাকে একটা দড়ি দিয়ে বেঁধে তোমার হাতে আঙুলের সাথে সেটাকে আটকেছো। এবার তুমি সেটাকে ঘোরাচ্ছ, ঘোরাতে 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 যদি কখনো এই সুতোটা কেটে যায়, তাহলে ঢিলটা কি তোমার দিকে আসবে না বাইরের দিকে আসবে? দেখবে ঢিলটা সবসময় বাইরের দিকে যায়। তাহলে এরকম একটা মুভিং পার্টিকেল, তারা সবসময় তাদের টেন্ডেন্সি হচ্ছে বাইরের দিকে বেরিয়ে যাওয়া। তো রাদারফোর্ড বললেন এই যে ভেতরের দিকে স্থির তাড়িতিক আকর্ষণ বল এবং বাইরের দিকে অপকেন্দ্রিক বল, এই দুটোকে ব্যালেন্স করে ইলেকট্রন এরকম সমকেন্দ্রিক বৃত্তাকার পথে নিউক্লিয়াসকে ঘিরে সে রোটেট করে, সে আবর্তন করে। যে সময় রাদারফোর্ড এই মডেলটা দিয়েছিলেন, সে সময় এটা খুব গৃহীত একটা মডেল। আমরাও প্রথমবার সবাই জানতে পারলেন যে তাহলে পরমাণুর মধ্যে নিউক্লিয়াস কি, নিউক্লিয়াসে কে থাকে, প্রোটন কোথায় থাকে, ইলেকট্রনদের কাজ কি, ইলেকট্রনরা কি করে, এই সমস্তটা জানা গেল। কিন্তু তার সাথে সাথে তোমাদেরকে এটাও জানতে হবে যে রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু ত্রুটিও দেখা গেছিল। এরপর এই ত্রুটিগুলোর থেকে তারই রাদারফোর্ডেরই ছাত্র, তার নাম হচ্ছে বোর, সে একটা নতুন মডেল দিলেন। তার আগে আমরা এই যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, সেটার পরীক্ষাটা একটু দেখে নেব ভিডিওর মাধ্যমে। তোমরা দেখো। দেখতে পেয়েছ? আলফা কণার সোর্স, জিঙ্ক সালফাইডের ফ্লোরোসেন্ট স্ক্রিন গোল্ড ফয়েলের উপরে গিয়ে যখন আলফা পার্টিকেল গুলো পড়ছে, তখন এইভাবে ছড়িয়ে যাচ্ছে, এইভাবে চারদিকে ছড়িয়ে যাচ্ছে, এবং কিছু সামান্য কণায় যারা ফেরত এসেছিল। এই হচ্ছে গোল্ডের যদি ভেতরে পরমাণুগুলোকে দেখা হয়, তাহলে দেখো নিউক্লিয়াসটা ভীষণ ছোট্ট একটা জায়গায় রয়েছে, এবং তার চারপাশ দিয়ে কি হচ্ছে আলফা পার্টিকেল গুলো গেছিল। যারা খুব কাছে চলে এসেছিল তাদের বিক্ষেপণ হয়েছিল, এবং কেবলমাত্র 20,000-এ একটা, সে কিনা যে পথে গেছিল সেই পথে ব্যাক করেছিল। এবার আমরা আসবো রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিতে আসবো। ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে তত্ত্ব, সেই অনুযায়ী তিনি বললেন যে কোনো একটা পজিটিভ চার্জ পার্টিকেলের পাশে, যেমন এক্ষেত্রে প্রোটন, তার পাশে যখন একটা নেগেটিভ চার্জ পার্টিকেল ক্রমশ আবর্তন করে, তখন সেই নেগেটিভ চার্জ পার্টিকেল বা এক্ষেত্রে ইলেকট্রন ক্রমশ সে শক্তি বিকীর্ণ করবে। সে যদি শক্তি বিকীর্ণ করতে থাকে, সে যদি তার শক্তি ক্ষয় করতে থাকে, তাহলে এক সময় কি হবে যে ক্রমহ্রাসমান ব্যাসার্ধে ঘুরতে ঘুরতে কখনো একটা সময় এমন আসবে যে সময় সে ওই নিউক্লিয়াসের উপরে আপতিত হবে। অর্থাৎ ব্যাপারটা কেমন হবে? এইটা হচ্ছে, আমি যদি ধরে নিই আমার নিউক্লিয়াস, তাহলে এই কক্ষপথে ইলেকট্রন ঘুরছিল, ক্রমশ সে শক্তি ক্ষয় করার ফলে ক্রমহ্রাসমান ব্যাসার্ধে ঘুরতে ঘুরতে এমন একটা সময় আসবে যখন সে নিউক্লিয়াসের উপরে সমাপতিত হবে। অর্থাৎ নিউক্লিয়াসের উপরে যে মুহূর্তে বা প্রোটনের উপরে যে মুহূর্তে ইলেকট্রন এসে ঝাঁপিয়ে পড়বে, পরমাণুর অস্তিত্ব থাকবে না। এটা হলো 1 নম্বর ত্রুটি। 2 নম্বর ত্রুটি বলা হচ্ছে যে এইভাবে ক্রমশ যদি এমন হয় যে কোনো একটা এখানে ইলেকট্রন অবশ্যই নিরবিচ্ছিন্নভাবে যদি শক্তি বিকিরণ করতে থাকে, তাহলে আমাদের যেটা পাওয়ার কথা ছিল সেটা হলো নিরবিচ্ছিন্ন বর্ণালী, পরমাণুর নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা।
কিন্তু দেখা যায় যে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার পরিবর্তে পরমাণুর ক্ষেত্রে রেখা বর্ণালী সৃষ্টি হয়। এই রেখা বর্ণালী সৃষ্টি কেন হলো তার ব্যাখ্যা রাদারফোর্ডের পরমাণু মডেল দিতে পারে না। তাহলে এই দুটো হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, যেটা তোমাদের পরীক্ষায় প্রায়শই আসে 2 নম্বরের প্রশ্নের জন্য, যে রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি ত্রুটি উল্লেখ করো। তাহলে তার মধ্যে 1 নম্বর ত্রুটি হচ্ছে যে রাদারফোর্ডের পরমাণু মডেল যা পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে না, আর 2 নম্বর হচ্ছে রেখা বর্ণালী উৎপত্তির কারণ জানা যায় না। ঠিক আছে, এরপরে আমরা আসবো তারই ছাত্র নিলস বোর, তিনি কি বললেন। নিলস বোরের এই যে পরমাণুর মডেল যে তিনি দিয়েছিলেন, যে মডেলের মাধ্যমে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারা গেছিল, বা পরমাণুর কেন হাইড্রোজেনের বর্ণালীতে কেন রেখা বর্ণালী তৈরি হয় সেটা যে ব্যাখ্যা করা গেছিল, সেটা 3টে স্বীকার্যের উপরে দাঁড়িয়ে আছে। কি কি স্বীকার্য? প্রথম স্বীকার্য হচ্ছে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে ঘিরে যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতে পারে না। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করতে পারে না, কেবলমাত্র নির্দিষ্ট ব্যাসার্ধের, এটা ইম্পর্টেন্ট, নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে সে রোটেট করবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের চারপাশে কি রয়েছে, নিউক্লিয়াসের চারপাশে যে পথগুলো রয়েছে সেই পথেই একমাত্র ইলেকট্রন ঘুরতে পারে। দ্বিতীয় কথা কি বলা হয়েছে, বলেছে এই কক্ষপথগুলিকে বলা হয় সুস্থির কক্ষপথ। এখানে আবর্তনের সময় ইলেকট্রন কোনো শক্তি বর্জন করে না, কোনো শক্তি শোষণও করে না। ইলেকট্রন যখন এই সমস্ত কক্ষপথ, এগুলোকে বলা হয় কক্ষপথ, যখন এই কক্ষপথে আবর্তন করে তখন সে কোনো রকম শক্তি গ্রহণও করে না, কোনো রকম শক্তি বর্জনও করে না। আর তাহলে কখন শক্তি গ্রহণ বা বর্জন করে? তখন করে যখন নির্দিষ্ট কোনো একটা কক্ষপথ থেকে সে অন্য কোনো কক্ষপথে যাবে, সেটা সেই সময় সে হয় শক্তি গ্রহণ করে অথবা বর্জন করে। কখন গ্রহণ করে কখন বর্জন করে সেটা আমি তোমাদের বলছি, কিন্তু এটা জানো যে যখনই একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যাচ্ছে ইলেকট্রন, তখনই সে কেবলমাত্র শক্তির আদান প্রদান করতে পারে। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট ছিল নির্দিষ্ট কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রনের শক্তি ওই কক্ষপথের শক্তি হিসাবে মনে করা হয়। কক্ষপথের তো কোনো শক্তি থাকে না, শক্তিটা কার থাকে? ইলেকট্রনের থাকে। তাহলে ইলেকট্রন যখন পার্টিকুলার কোনো একটা কক্ষপথে ঘুরছে তখন ইলেকট্রনের শক্তি হচ্ছে ওই কক্ষপথের শক্তি। ঠিক আছে, এবার এই জায়গাতে আমি কতগুলো কথা তোমাদেরকে বলবো যেটা আমাদের কাজে লাগবে। দেখ, প্রথম বলি যে নিলস বোরের যে পরমাণু মডেল, সেই অনুযায়ী দেখতে পাচ্ছ মাঝখানে কি রয়েছে, মাঝখানে রয়েছে নিউক্লিয়াস, মাঝখানে রয়েছে নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াসের বাইরে ক্রমশ দেখো কক্ষপথ যেগুলো রয়েছে সেগুলো বৃদ্ধি পাচ্ছে। কি বৃদ্ধি পাচ্ছে? ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। এবার যত কাছে নিউক্লিয়াসের যত কাছে থাকা যায় তত কক্ষপথের ব্যাসার্ধ কম, নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যাচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ তত বাড়ছে। এই সাথেই তোমরা জানো যে কক্ষপথের ব্যাসার্ধ যেমন যেমন বাড়ছে ঠিক তেমন কক্ষপথের শক্তিও তেমন বাড়ছে। অর্থাৎ এটা যদি আমরা n = 1 বলি, অর্থাৎ প্রথম কক্ষপথ, তাহলে n = 2 হবে এই দ্বিতীয় কক্ষপথটি। তৃতীয় কক্ষপথ হবে n = 3। এখানে 4টেই কক্ষপথ দেখানো হয়েছে, n = 4। ঠিক আছে, তাহলে এই n = 1 এর তুলনায় n = 2 বা 2 নম্বর কক্ষপথের শক্তি বেশি। 2 নম্বর কক্ষপথের তুলনায় 3 নম্বর কক্ষপথের শক্তি বেশি, আবার 3 নম্বর কক্ষপথের তুলনায় 4 নম্বর কক্ষপথের শক্তি বেশি। এটা বোঝা গেছে? তাহলে দূরত্ব বাড়লে ব্যাসার্ধ বাড়ছে এবং কক্ষপথের শক্তি বৃদ্ধি পাচ্ছে। আরেকটা জিনিস যেটা আমাদেরকে জানতে হবে সেটা হলো যে ইলেকট্রন যত নিউক্লিয়াসের কাছে থাকে সেই ইলেকট্রন তত বেশি নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হয়। ঠিক আছে, অর্থাৎ যে ইলেকট্রন 1 নম্বর কক্ষপথে আছে সে অনেক বেশি বল দ্বারা নিউক্লিয়াসের কাছে আকর্ষিত হয়। কার তুলনায়? ধরে নি কোনো একটা ইলেকট্রন n = 4 এ আছে, তার তুলনায় যে ইলেকট্রন n = 1 বা 1 নম্বর কক্ষপথে থাকা ইলেকট্রন সবসময় নিউক্লিয়াস দ্বারা বেশি মাত্রায় আকর্ষিত হবে। আশা করি এই অবধি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এই কক্ষপথগুলো, তারা মুখ্য শক্তি স্তরও বলা হয় এই কক্ষপথগুলোকে, তাদের নাম জানবো। এখানে এখানে নিলস বোর n দিয়ে মুখ্য শক্তির কক্ষগুলোকে রিপ্রেজেন্ট করেছে। তোমাদেরকে বললাম n = 1, n = 2, এই করতে করতে n = 7 পর্যন্ত কক্ষপথের ধারণা তিনি করেছিলেন। ঠিক আছে, এবার n = যখন 1 হয় তখন এই কক্ষপথের নাম হয় k কক্ষপথ। n = যখন 2 তখন তার নাম হয় l কক্ষপথ। n = যখন 3 তখন তার নাম হবে m কক্ষপথ, and so on।
3 যখন 4 তখন n, ও পি, এইভাবে আস্তে আস্তে কক্ষপথগুলোর নামকরণ করা হয়। তাহলে এটা মাথায় রাখো, n ইজ ইকুয়াল টু যখন 1 অর্থাৎ প্রথম কক্ষপথকে বলা হচ্ছে, তখন তাকে আমরা ইংরেজি বড় হরফের কে দিয়ে রিপ্রেজেন্ট করি। যখন n ইজ ইকুয়াল টু 2 তখন আমরা তাকে l দিয়ে রিপ্রেজেন্ট করি, n ইজ ইকুয়াল টু 3 তখন তাকে আমরা m দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, এই অবধি বোঝা গেছে। এবার আরেকটা সূত্র আমরা পড়বো, যেটা বোর বললেন 2n স্কোয়ারের সূত্র। এনটাকে তোমরা জেনে গেছো, মুখ্য শক্তি কক্ষ। ঠিক আছে, শক্তি স্তর বা মুখ্য শক্তি কক্ষ। এবারে n এর ভ্যালু যখন 1 হয় তখন 2n স্কোয়ারের মান কত দাঁড়ায়? তখন 2n স্কোয়ারের মান দাঁড়ায় 2 ইন্টু 1 স্কোয়ার মানে 2। যখন n ইজ ইকুয়াল টু 2 তখন দেখো 2n স্কোয়ারের মান দাঁড়ায় 2 ইন্টু 2 স্কোয়ার মানে 8। যখন n ইজ ইকুয়াল টু 3 তখন 2n স্কোয়ারের মান দাঁড়ায় 2 ইন্টু 3 স্কোয়ার। 3 তিরিক্ষে 9, 9 দুগুণে 18। এইভাবে জিনিসটা বাড়তে থাকছে। এবার এটা আমি কি বললাম তোমাদেরকে? এটা বললাম কোনো একটা কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে। তাহলে এটা 1 মানে কোন কক্ষপথ? কে কক্ষপথ। তাহলে কে কক্ষপথে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারে? 2টো। n ইজ ইকুয়াল টু যখন 2 তখন কোন কক্ষপথকে বোঝায়? এল কক্ষপথকে বোঝায়। এল কক্ষপথে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে। এম কক্ষপথে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে। এবার এগুলো তোমরা পরপর বার করতে পারো, এন এর মান বারবার চেঞ্জ করে করে আমরা দেখতে পারি যে কোনো একটা পার্টিকুলার কক্ষপথে সর্বোচ্চ কত ইলেকট্রন থাকতে পারে। তাহলে প্রথম কক্ষে কটা ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে? 2টো। দ্বিতীয় কক্ষে 8টা, তৃতীয় কক্ষে 18টা। এইভাবে আস্তে আস্তে এগোচ্ছে। তোমরা একটা জিনিস মনে রাখবে যে শেষ কক্ষে 8টার বেশি ইলেকট্রন, সে যে কোনো কক্ষপথে হোক না কেন, শেষ কক্ষে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা এই গেল বোরের পরমাণু মডেল। এই বোরের পরমাণু মডেলের মধ্যে তোমরা দেখলে যে কক্ষপথগুলো কিভাবে থাকে এবং কক্ষপথগুলোর শক্তি আমরা কি করে নির্ণয় করে থাকি, এবং এটাও দেখলে যে কোনো একটা শক্তি কক্ষে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে। এবার আমি আসবো সেই কথায় যেখানে বোর বলেছিলেন যে একটা শক্তি কক্ষ থেকে আরেকটা শক্তি কক্ষে যখন ইলেকট্রন যায় তখন সে কিছুটা শক্তি শোষণ করে বা কিছুটা শক্তি মুক্ত করে। এই ঘটনাটা কি? দেখো তোমাদের আমি একটু আগেই বলেছি যে এটা হচ্ছে কে কক্ষপথ, এল কক্ষপথ, এম কক্ষপথ, এন কক্ষপথ এবং পরপর যাচ্ছে। কে এর থেকে এল এ শক্তির মাত্রা বেশি, এল থেকে এম এ বেশি, এম থেকে এন এ বেশি, পরপর যত দূরে আমি যাচ্ছি তত শক্তির পরিমাণ বাড়তে থাকছে। তাহলে আমি যদি ধরে নিই কোনো একটা কক্ষ এন ইজ ইকুয়াল টু, আমি ধরে নিচ্ছি এন ইজ ইকুয়াল টু 3 আর এন ইজ ইকুয়াল টু আরেকটা এন ইজ ইকুয়াল টু 1। এখানে আমার ইলেকট্রনটা ছিল, n ইজ ইকুয়াল টু 1 এ আমার একটা ইলেকট্রন রয়েছে, অলরেডি দেখতে পাচ্ছ রয়েছে n ইজ ইকুয়াল টু 1 এ। এবার সে কি করছে, সেখান থেকে সে 3 নম্বর কক্ষপথে ঝাঁপ দেবে, এগিয়ে আসবে, লাফ দেবে। এখান থেকে সে কোথায় আসবে? এখানে আসবে। তার মানে n2, তার জন্য দ্বিতীয় কক্ষপথ কোনটা হলো? 3 নম্বর কক্ষপথ। তাহলে এই যদি হয় তাহলে n2 এর শক্তি যদি E2 হয় আর n1 এর শক্তি যদি E1 হয়, তাহলে কতটা শক্তি তাকে অ্যাবজর্ব করতে হবে? সেক্ষেত্রে এই ইলেকট্রনকে n ইজ ইকুয়াল টু 1 থেকে n ইজ ইকুয়াল টু 3 এ আসার জন্য কতটা শক্তি শোষণ করতে হবে? তোমরা নিশ্চয়ই বলতে পেরে গেছো, E2 মাইনাস E1। এই শক্তিটা যদি ইলেকট্রনকে দেওয়া হয় তবে সে 1 নম্বর কক্ষ থেকে 3 নম্বর কক্ষে লাফিয়ে আসতে পারে। এবার যদি উল্টো ঘটনাটা ঘটে, অর্থাৎ ও 3 নম্বর থেকে 1 নম্বরে যেতে চাইছে, 3 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে যদি সে আসে, তাহলেও এই পরিমাণ শক্তি সে বর্জন করে 1 নম্বর কক্ষপথে আসবে। বোঝা গেছে? যে তাহলে নির্দিষ্ট কক্ষপথও নির্দিষ্ট, কক্ষপথের শক্তিও নির্দিষ্ট। তাহলে উচ্চ কক্ষপথগুলোতে যখন যাব তাদের শক্তি বেশি, যখন উচ্চ কক্ষপথে কোনো ইলেকট্রন যাবে তখন সে শক্তি গ্রহণ করবে, যখন উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে সে আসবে তখন সে শক্তি কি করবে? বর্জন করবে। বোঝা গেছে এই অবধি? বোরের পরমাণু মডেল পর্যন্ত ছিল আমাদের দ্বিতীয় পর্বের ক্লাসটি। এবার আমরা এই অংশ থেকে কি ধরনের প্রশ্ন আসে সেগুলো একটু দেখে নেব। ঠিক আছে, চল দেখো, একদম প্রথম প্রশ্নটা বলা হচ্ছে, নিম্নলিখিত
কোন রশ্মিটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ? নিম্নলিখিত কোন রশ্মিটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ? আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি একটিও নয়। উত্তর হচ্ছে, তোমাদের যখন আমি বেকারেলের গল্প শুনিয়েছিলাম তখন তোমাদেরকে জানিয়েছিলাম যে গামা রশ্মি আসলে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, বাদ বাকিরা তো সব চার্জ পার্টিকেল দিয়ে তৈরি। পরের প্রশ্নে চলে এসো, এল কক্ষে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে? তার অপশন দেওয়া হচ্ছে 18, 2, 8, 32। এটা মুখস্থ করার কিছু নেই, দেখে নাও কিভাবে আমরা বের করবো। এল কক্ষপথ, তাহলে এল কক্ষপথ যদি হয় তাহলে প্রথম কক্ষপথের নাম হচ্ছে কে, দ্বিতীয় কক্ষপথের নাম হচ্ছে এল। তাহলে এল কক্ষপথ যখন হবে তখন এন ইজ ইকুয়াল টু কত? 2, কারণ কে কক্ষপথ যখন হয় তখন এন ইজ ইকুয়াল টু 1 হয়। তাহলে এল তখনই হবে যখন এন ইজ ইকুয়াল টু 2। কি বলেছে? সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারবে, কোথায়? এল এ। তাহলে কে মুছে দিলাম। তাহলে এন ইজ ইকুয়াল টু 2 যখন হবে আমাদের কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? 2n স্কোয়ার। তাহলে 2 n এর মান হচ্ছে 2, 2 তার স্কোয়ার, তার মানে 2 দুগুণে 4, 2 গুণে 8। তাহলে সর্বাধিক এল কক্ষে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে কতগুলো? 8টি। তাহলে উত্তর হলো 8। বোঝা গেছে? বুঝতে পেরেছো তোমরা? পরেরটায় চলে এসো, পরের প্রশ্নে এসো। নিম্নলিখিত কণাগুলির মধ্যে কোনটি অস্থায়ী? নিম্নলিখিত কণাগুলির মধ্যে কোনটি অস্থায়ী? প্রোটন, মেসন, ইলেকট্রন এবং নিউট্রন। তোমরা খুব ভালো জানো যে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন এরা ভীষণ স্থায়ী কণা। উত্তর হচ্ছে মেসন কণা। মেসন কণা নিয়ে আমি পরবর্তীকালে তোমাদের আবার পড়াবো। পরের অংশে এসো, নিচের কোন ক্ষেত্রে ইলেকট্রন স্থানান্তরের সময় শক্তি শোষণ ঘটবে? শক্তি শোষণ ঘটছে। শক্তি দুরকম হয়, একটা হচ্ছে শক্তি শোষণ হয় আর একটা শক্তি বর্জন হয়। শক্তি শোষণ কখন লাগছে, শক্তি কখন লাগছে? কাজ করার সময়। তাহলে ইলেকট্রন যখন নিচু শক্তির কক্ষপথ থেকে উচ্চ শক্তির কক্ষপথে যাচ্ছে তখন কি হচ্ছে? তখন তাকে শক্তি সঞ্চয় করতে হচ্ছে, শক্তি অর্জন করতে হচ্ছে। তাহলে এখানে কি আছে? এন থেকে কে, এন থেকে কে, এল থেকে কে, এল থেকে এম এবং এম থেকে এল। এবার আমরা কি কি জানি, কি কি কক্ষপথ আছে? কে, এল, এম, এন, এই চারটে কক্ষপথের কথাই বলা হয়েছে। তাহলে দেখো এন থেকে কে নিচের দিকে যাচ্ছে, তার মানে এটা নয়। এল থেকে কে, এল থেকে কে সেটাও নিচের দিকে যাচ্ছে, তার মানে এটাও উত্তর নয়। এল থেকে এম, এল থেকে এম কোথায় যাচ্ছে? উচ্চ শক্তির কক্ষপথে যাচ্ছে। আর লাস্টেরটা ছিল এম থেকে এল, মানে এটাও নিচের দিকেই যাচ্ছে। তাহলে উত্তর হচ্ছে এল থেকে এম, এল থেকে এম, তৃতীয় উত্তর যেটা সেটা সঠিক। বুঝতে পেরেছো? আচ্ছা, পরমাণু ড্যাশ বর্ণালী সৃষ্টি করে। পরমাণু কোন বর্ণালী সৃষ্টি করে? পরমাণু রেখা বর্ণালী সৃষ্টি করে। ঠিক আছে, রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলি লেখো। পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি কি? পরমাণু মডেলের সীমাবদ্ধতা বা ত্রুটি, যার কথা তোমাদের একটু আগেই বলেছি যে এই মডেলটি পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে না আর রেখা বর্ণালী উৎপত্তির কারণ জানাতে পারে না। কোন দুটি কণা নিয়ে নিউক্লিয়ন গঠিত? নিউক্লিয়ন গঠিত হচ্ছে প্রোটন এবং নিউট্রন নিয়ে। প্রোটন এবং নিউট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসের পার্ট এরা, তাই না? এরা নিউক্লিয়াসের পার্ট, এরা নিউক্লিয়াসের মধ্যে থাকে এবং দুজনকে একসাথে, প্রোটন এবং নিউট্রনকে একত্রে আমরা বলে থাকি নিউক্লিয়ন। লাস্ট প্রশ্নে এসো, রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা থেকে প্রাপ্ত দুটি মূল সিদ্ধান্ত লেখো। রাদারফোর্ডের আলফা কণা পার্টিকেলের যে বিক্ষেপণ পরীক্ষা, সেখান থেকে আমরা অনেকগুলো কনক্লুশন পেয়েছিলাম। তার মধ্যে যে কোনো দুটো তোমার যেটা মনে থাকবে বা যেটা তোমার মনে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, সেই দুটো তুমি লিখে দিতে পারো। ঠিক আছে, আশা করি এই অবধি পড়া বুঝতে অসুবিধা হয়নি। এরপর আমরা আমাদের তৃতীয় এবং শেষ পর্বে আসবো। আজ এই অবধি।